তীব্র শীতে বিপর্যস্ত গ্রামের জনজীবন থাকবে দু একদিন, বলছে আবহাওয়া অফিস। দুর্ভোগে নিম্নবিত্তরা। বিকেলে বসছে সংসদের 21তম অধিবেশন। ভাষণ দেবেন রাষ্ট্রপতি। মনোনয়ন দেয়া হবে সংসদ উপনেতার। কাল টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা জানাবেন বঙ্গবন্ধুর সমাধিতে। বৈঠক করবেন দলের নতুন কমিটির সঙ্গে। স্পিকার নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রে নজিরবিহীন রাজনৈতিক টানাপোড়েন। দলীয় বিভক্তিতে ভাগ্যাহত ম্যাকার্থি। আগামীকাল থেকে শুরু হচ্ছে টি-20-র আসর বিপিএল। চলছে টিকিট বিক্রি। সর্বনিম্ন মূল্য 200 টাকা। শুভেচ্ছা, আমন্ত্রণ। সংবাদ সকালে বলছিলাম। সংবাদ শিরোনাম, সঙ্গে আমি শিকা আজিজ। দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে উত্তরের হিমেল হাওয়া শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে। এতে গ্রামের জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। আবহাওয়া অফিস জানায় চলমান শৈত্যপ্রবাহ আরও দু একদিন দাপট দেখাবে। এছাড়া চলতি মাসেই আরও 2টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ঠান্ডায় বয়স্ক ও শিশুদের শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে। এদিকে ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও যানবাহনগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। দর্শক, শীতের খবর জানাতে এবারে সরাসরি যুক্ত হচ্ছেন পিরোজপুর, সাভার ও মৌলভীবাজারের সহকর্মীরা। প্রথমেই যাব চায়ের রাজ্যে। সরাসরি যুক্ত আছেন সহকর্মী সালেহ ইলাহি কুটি। কুটির কাছে জানবো সেখানকার পরিস্থিতি। কুটি, মৌলভীবাজারের শীতে জনজীবন কতটা প্রভাব ফেলেছে এবং সাধারণ জনগণের অবস্থা কেমন দেখছেন আপনি? জি, ধন্যবাদ ইশিকা। আপনি জানেন যে মৌলভীবাজার গত দুদিন যাবৎ প্রচন্ড শীতে জনজীবন একবারে বিপর্যস্ত হয়ে আছে। গত দুদিন 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল তাপমাত্রা, এবং এই তাপমাত্রা কম থাকার কারণে নিম্ন আয়ের মানুষ যারা, তারা সবচেয়ে ভুক্তভোগী হচ্ছে। কারণ তারা কাজে যেতে পারতেছে না, সেই সাথে তাদের যে চলাফেরায় অনেকটা বিঘ্নিত হচ্ছে ঘন কুয়াশার কারণে। তবে আজকে যে জিনিসটি আপনাকে জানাতে চাই যে আজকে কুয়াশা অনেকটা কম, তবে এখন পর্যন্ত সূর্যের আলো দেখা যায়নি। সূর্যের আলো যদি দেখা যায়, তারপরেও সূর্যের তাপমাত্রা কম থাকায় প্রচন্ড শীত অনুভূত হচ্ছে, এবং এই শীত থাকার কারণে মানুষজন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেছে না, এবং এই চলাফেরা না করার কারণে যে নিম্ন আয়ের মানুষ যারা আছে, তারা কাজকর্মে যেতে না পারায় তাদের দুর্বিষহ জীবন হয়ে পড়তেছে। আপনি জানেন যে এই জেলা হচ্ছে চাষ সমৃদ্ধ জেলা। চা শ্রমিকরাও অনেকটা তাদের কাজে যাওয়ার ক্ষেত্রে নানা রকম বিঘ্নতার সৃষ্টি হচ্ছে। আর যেটি আপনাকে জানাতে চাই যে আমাদের এই জেলায় বুড়ো চাষের যে সময়, সেই সময়ের কারণে অনেক জায়গা তার প্রস্তুত করে ফেলছে, কিন্তু রোপণ করতে পারতেছে না। আমার সাথে অনেক কৃষকের সাথে কথা হয়েছে, তারা বলেছে যে রোপণ করতে গেলে ঠান্ডায় তারা আক্রান্ত হয়ে নানা রকম রোগ অসুখ বিসুখে তারা আক্রান্ত হচ্ছেন, যার কারণে জায়গা প্রস্তুত হওয়ার পরেও হালির চারা সময় চলে যাওয়ার কারণে তারা রোপণ করতে পারতেছে না। এবং মৌলভীবাজারে ঠান্ডাজনিত রোগ প্রকোপ অনেকটা বৃদ্ধি পেয়েছে, এবং হাসপাতালে এক একটা সিটে 3 থেকে 4 জন করে রোগী রাখা হচ্ছে, যার কারণে অনেকটা হাসপাতালে দুর্বিষহ জীবনযাপন করছেন যারা চিকিৎসা সেবা গ্রহণকারীরা। আমি এখন চলে যাচ্ছি আমাদের সহকর্মী সাভারের শাহিনুর, তিনি এখানে অপেক্ষা করছেন। তার কাছে জানবো সর্বশেষ পরিস্থিতি।
হ্যাঁ, মৌলভীবাজার থেকে যেমনটি জানিয়েছিলেন আমাদের সালেহ এলাহী, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে কিন্তু আছি আশুলিয়ার যে ঢাকা ইপিজেডের সামনে, যে এখানে যে শ্রমজীবী মানুষরা প্রতিদিন এখান থেকে কিন্তু শ্রম যে বিক্রি করে এই মাঠে আছি। আপনাকে যদি দেখাই যে এখানে কিন্তু সকাল থেকেই কিন্তু সেই কাকডাকা বুর থেকে কিন্তু নির্ময়ের মানুষগুলো কিন্তু এই রাস্তায় ধারে এখানে এসে বসে, এবং এখান থেকে কিন্তু তারা এই আশুলিয়ার বিভিন্ন শিল্প অঞ্চলে কিন্তু বিভিন্ন জায়গায় তারা যায়। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে শীতের তীব্রতার ফলে কিন্তু অনেক কাজে এরা কিন্তু কাজ না পাওয়ার কারণে কিন্তু এখানে এখন এই প্রায় দুপুর হতে চললো, কিন্তু এখনো তারা কিন্তু তারা কোনো জায়গায় যেতে পারে নাই, যার ফলে কিন্তু তাদের যে শ্রমের ফলে যে তাদের যে একটা নিত্যদিনের যে একটা ঘাটতির ফলে কিন্তু তারা কিন্তু অনেক বিপাকে আছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে কিছু যে শ্রমজীবী যে মানুষ আছে তাদের সাথে যদি আমরা একটু কথা বলি, যে এই যে সকাল থেকে যে আপনি এখানে আছেন, কেন এই যে আপনি আজকে কাজে যেতে পারেন নাই? কেন বলতে কি, মনে করেন এই এই যে যে সংকট, এই 14 বছর ধরে এই সংকট, মনে করেন এরকম শীতের সময় বলে না, অনেক সময় এই কাজ কাম থাকে না। মোট কথা এই 14 বছরই তো কাজই নাই, ঠিক মতন কাজ হয় না, একদিন হয় 5 দিন হয় না, এইভাবে কোনো রকম দিন ভাবে চলতেছে। আরো যে 3টে বাচ্চা পোলাবার আছে, বউ ছেলে মেয়ে আছে, তাকে যে কিভাবে নিয়ে আমরা শীতের জন্য কি কি প্রবলেম হচ্ছে একটু বলেন তো। ঠান্ডা জনিত অসুখ হচ্ছে, সর্দি কাশি। এই ঠান্ডার মধ্যে লোকজন হাঁটা চলাফেরা করতে পারতেছে না, কাজের খুব সংকট এই জায়গায়। শীতের মধ্যে আপনাদের কাজের কি সমস্যা হচ্ছে? আমরা একটু প্রচন্ড শীতে তো কাজ করা যায় না, প্রচন্ড শীত, সাত পাও দেখেন যে ঠান্ডা হয়ে গেছে। এখন বাজে 10টা মনে হয় প্রায়, আমাদের এখনো 10টা পার হয়ে গেছে। আকাশে যে অবস্থা, কিন্তু কাজ কাম করতে পারে না, অনেক সমস্যা হইতেছে। তারপরও কাজ কাম কম, কাজ কাম নাই চারিদিকে। অনেক 300-400 জন লোক এখানে দাঁড়াই আছে, কোনো কাজ নেই। সবাই ঘুরতেছে হাহাকার জন্য, কাজের জন্য, কিন্তু কোনো একটা লোক আইসা যে কাজ দিবে বা দিন হাজিরা দিবে, এমন কোনো লোক নাই যে কাজ দেওয়ার জন্য। আচ্ছা, যেমনটি আসলে বলছিলেন, আমরা যদি বলি যে আপনি এই যে সকাল থেকে আছেন এখানে, কাজের কি অগ্রগতি আপনার? কাজ নাই তো, কাজ যাইতে পারতেছি না। শীত, মানে কোনো জায়গায় কাজ করা সম্ভব হইতেছে না, এই কারণে নিতেছে না। মানে হাল খামার কাজ করলে তো করা যাবে না, এর ভিতরে ঠান্ডা পানি বোঝেন নাই। আচ্ছা, গত কয়েকদিন ধরেই কিন্তু শীতের তীব্রতা বাড়ার ফলে কিন্তু আপনি দেখতে পাচ্ছি যে সাভার আশুলিয়ার যে মহাসড়কে কিন্তু যে হেডলাইট জ্বালিয়ে কিন্তু যানবাহনগুলো চলাফেরা করতেছে। সেই সাথে আপনাকে জানাই যে আপনি জানেন যে সাভার আশুলিয়া একটি শিল্প অধ্যুষিত এলাকা। সেই বুর থেকে কিন্তু শ্রমজীবী মানুষরা বিভিন্ন কলকারখানায় তারা কিন্তু কাজে যোগ দেওয়ার জন্য বের হয়, এবং যার ফলে কিন্তু অনেক সকালে যদি কুয়াশা থাকে তারপরেও কিন্তু তারা নির্দিষ্ট সময় তাদের কিন্তু কলকারখানায় যেতে হয়। এবং এই যে নির্ময়ের মানুষরা যারা আজকে কাজ পেল না, তারা কিন্তু এখানে বসে বসে তারা চার দোকানে আড্ডা দিচ্ছে এবং পাশে অনেক দোকানে আড্ডা দিচ্ছে, যার ফলে কিন্তু তাদের যে আজকে তো ইনকাম, যে তাদের যে আজকে রোজ না ওঠার ফলে কিন্তু তারা আবার উল্টো তাদের কিন্তু পকেট থেকে তাদের টাকা খরচ হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এই আমরা এখন আশুলিয়া থেকে এখন যাব পিরোজপুরে হাসিবুলের কাছে। হাসিব। ধন্যবাদ শাহিনুর ভাই। যেমনটা বলতেছিলেন যে সারা দেশের নয়, পিরোজপুরেও হচ্ছে যে শীত দিকে বসছে মানুষের মাঝে, এবং এই শীতের তীব্রতা এবং বিশেষ করে হিমেল হাওয়ার কারণে প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে পিরোজপুরের সাধারণ মানুষের। কেননা হচ্ছে যে পিরোজপুরে এছাড়া কুয়াশা যে রয়েছে, পিরোজপুর একটি নদী বিশিষ্ট এলাকা, এবং এখানে নৌযান চলাচল করে প্রচুর পরিমাণে, এবং এই কুয়াশার কারণে, তীব্র কুয়াশার কারণে নৌযান চলাচল প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে। এছাড়া যে দিনমজুর খেটে খাওয়া, ডেইলি ইনকাম করা যে মানুষগুলো আছে, এবং রিক্সা চালক এবং ডেইলি মজদুরি যারা কাজ করে, তারাও এই শীতের কারণে প্রচুর পরিমাণে ভোগান্তিতে পড়েছে। কেননা স্বাভাবিকভাবেই মানুষের কাজ করার ইটা কমে গেছে, এবং মানুষ ঘর থেকে খুবই কম বেরোচ্ছে। কেননা এই পরিমাণ যে পরিমাণ শীত পিরোজপুরে এখন বর্তমানে আছে, সেটা ইতিমধ্যে বিগত 10 বছরে এরকম শীত মানুষের দেখা যায়নি বলে মানুষ সাধারণত জানিয়েছে। এবং বিশেষ করে বছরের প্রথমে যে শিশু শিক্ষার্থীরা স্কুলে ভর্তি হয়েছে, এবং তারা জানিয়েছে যে এই শিশু শিক্ষার্থীদেরকে স্কুলে আনা নেওয়া অভিভাবকরা খুবই একটি কষ্টসাধ্য বলে
বলে জানিয়েছেন। এবং যে পিরোজপুরের যে নদী বেষ্টিত এলাকাগুলো থেকে খেওয়া পারাপার হয়ে আসে এবং আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে খেওয়াগুলো একেবারে লোকশূন্য। যেখানে মানে মানুষ বলতে নাই বলতে গেলে চলে। কেননা এই তীব্র শীতের কারণে এবং হিমেল হাওয়ার কারণে মানুষজন আস্তে, আস্তে ঘর থেকে খুবই কম বের হচ্ছে এবং তারা বলছে যে এই যে শীতের কারণে বের হলে পরে তাদের ঠান্ডাজনিত রোগ সমস্যা হতে পারে। এবং আমি কথা বলেছি যে পিরোজপুর জেলা হাসপাতালের ডাক্তারদের সাথে এবং চিকিৎসকরা জানিয়েছেন যে এই বিগত ২ থেকে ৩ দিন যাবৎ প্রচুর পরিমাণে ঠান্ডাজনিত রোগী বিশেষ করে শিশুরা হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এই মানে অতিরিক্ত শিশুদেরকে চিকিৎসা দেওয়ার জন্য স্বাভাবিকভাবেই রোগীরা একটা হিমশিম পরিস্থিতি করছে এবং ডাক্তাররা পরামর্শ দিয়েছেন যে এই ঠান্ডা এবং হিমেল হাওয়ার ভিতরে যেন শিশুদেরকে গরম কাপড়ের ভিতরে বাড়িতে রাখা হয়, কেন রাস্তায় এবং যদি বিভিন্ন জায়গায় বের হয় তাদেরকে ঠান্ডাজনিত রোগের সম্মুখীন হতে পারে। এবং আমি একটা বলে রাখি যে এই শীতের কারণে বিশেষ করে হচ্ছে যে নিম্ন আয়ের মানুষজন তারা একটু দাবি করছেন যে তাদের যেন যে শীত বস্ত্র তাদেরকে দেওয়া হয়। তবে প্রশাসন থেকে জানানো হয়েছে যে পিরোজপুরের জেলা প্রশাসন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রাপ্ত প্রায় ২৮,০০০ কম্বল ইতিমধ্যে সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। তবু মানুষের দাবি যেন আরো শীতবস্ত্র মানুষের মাঝে বিতরণ করা হোক, কেননা এই পরিমাণ শীত পিরোজপুরের অঞ্চলের মানুষ এর আগে কখনোই মানে খুব বিগত কয়েক বছরের ভিতরে মানুষ এটা মানে দেখেনি। ইশিকা, এই ছিল আমার কাছ থেকে পিরোজপুর থেকে। হাসান, ধন্যবাদ আপনাকে। হাসান, কুটি এবং শাহিন, আপনাদের তিনজনকেই ধন্যবাদ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের শীতের অবস্থা জানানোর জন্য। দক্ষিণের জেলা পিরোজপুর এবং সেই সঙ্গে সাভার আর আমরা মৌলভীবাজার থেকে জানছিলাম সহকর্মীদের কাছে শীতের দাপটের খবর। সারা দেশের মতো ঢাকাতেও জেঁকে বসেছে শীত। বেলা গড়াতে চললেও এখনো দেখা নেই সূর্যের। এবারে জেনে নিব রাজধানীর চিত্র। সরাসরি যুক্ত আছেন সহকর্মী তরিক ইসলাম। আমরা জানবো রাজধানীর চিত্র কেমন। শীতে কেমন দেখছেন তরিক রাজধানীর জীবন চিত্র? ইশিকা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে শীত এবং কুয়াশার চাদরে কিন্তু ঢেকে আছে পুরো দেশ এবং তার বাইরে কিন্তু রাজধানীও না। আমি এখন আছি রাজধানীর শাহবাগ এলাকায়। আপনাকে যদি একটু দেখাই যে এখন প্রায় সকাল 10:30টার মতো বাজে। এই সময় যেখানে সূর্য প্রায় পূর্ব গগন ছেড়ে মধ্য গগনে যাওয়ার কথা, ঠিক সেই সময় কিন্তু এখনো কিন্তু সূর্যের দেখাই নাই। আপনাকে যদি একটু দেখাই যে শীতে এবং কুয়াশায় কিন্তু মানুষ, বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে, তারা কিন্তু বেশ কষ্টেই আছে। এখনো কিন্তু তারা আগুন জ্বালিয়ে কিন্তু শীত নিবারণের চেষ্টা করছেন। বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ রয়েছেন, তারাই কিন্তু একটু এই শীতে কিন্তু বেশি বিপাকে পড়েছেন এবং তারা কিন্তু শীতে কষ্ট পাচ্ছেন এবং এই শীতের ফলে কিন্তু তারা বিভিন্ন ধরনের সমস্যায় বা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। আপনি দেখছেন যে রাজধানীর এই শাহবাগ এলাকাতে এই সময়টাতেও কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে কিন্তু শীত নিবারণের চেষ্টা করছেন। আমরা যদি একটু দু একজনের সাথে একটু কথা বলি, আপনি একটু বলবেন যে শীতে কতটা কষ্ট পাচ্ছেন বা কেমন লাগছে? শীত ভাই প্রচুর, অনেক কুয়াশায় দেখেন না, অনেক আছে। হ্যাঁ, এখানে কি এই আগুন জ্বালিয়ে কি একটু আপনারা আরাম পান? জি, আরাম পাই, অনেক আরাম পাই। শীতে তো কাঁপে ফেলতেছে, কোনো জ্যাকেট নাই কোনোবার। ইশিকা, যেমনটি শুনছিলেন যে এই শীতে কিন্তু বিশেষ করে যে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ বা ফুটপাতে যেসব মানুষ সাধারণত বসবাস করেন, তারা কিন্তু বেশ বিপাকে রয়েছেন। একদিকে তাদের থাকার পর্যাপ্ত জায়গা নাই, অন্যদিকে শীত নিবারণের পর্যাপ্ত পোশাক না থাকায় কিন্তু তারা এ ধরনের সমস্যায় পড়ছেন। আপনাকে যদি দেখায়, এই শীতের সকালে কিন্তু চায়ের দোকানগুলোতে কিন্তু বেশ ভিড় জমে আছে। সাধারণত মানুষ চায়ের কাপে উষ্ণতা নেওয়ার জন্য কিন্তু ভিড় জমাচ্ছেন। আমরা যদি আরো দু একজনের সাথে একটু কথা বলি, যে একজন রিক্সাওয়ালার সাথে একটু কথা বলি, আপনার কাছে একটু জানতে চাই যে শীতে কি আপনারা খুব কষ্ট পাচ্ছেন? খুব কষ্ট। আমার তো বগুড়া বাড়ি, আমাদের লেখাতা বালিশ আনতে পারিনি, আসা খুব কষ্টই করেছি, আমরা খুব কষ্টই আছি।
শুনছিলেন যে শীতে কিন্তু মানুষ খুব কষ্টেই আছে। যারা ফুটপাতে থাকেন, যারা নিম্নয়ের মানুষ আছেন, তাদের কষ্টটার মাত্রাটা আরো অনেক বেশি এবং অনেকেই আমরা দেখেছি যে ফুটপাতের পাশে খুব কাপড় চোপড় পেঁচিয়ে জবুথবু অবস্থায় কিন্তু পড়ে আছে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি, বিগত কয়েকদিন ধরেই কিন্তু এই শীত এবং কুয়াশার পরিমাপটা কিন্তু অনেকটা বেড়েছে এবং এই রাজধানীতে কিন্তু গতকাল পর্যন্ত কিন্তু ছিল 14.1 ডিগ্রি সেলসিয়াস এবং আবহাওয়া অফিস থেকে কিন্তু বলছে যে এই শীতের তাপমাত্রাটা কিন্তু আরো কয়েকদিন বাড়বে। মূলত শীত অন্যান্য সময়ের তুলনায় এই সময় একই শীত আছে, কিন্তু যেহেতু উত্তরের বাতাস রয়েছে, হিমেল হাওয়া রয়েছে, সেই হাওয়াতে কিন্তু সাধারণ মানুষ শীতের তীব্রতাটা একটু বেশি অনুভব করছে এবং এই শীতে কিন্তু তারা অনেকটা কাবু হয়ে পড়েছেন এবং যা আগামী 2-3 দিন অব্যাহত থাকবে এমনটাই কিন্তু জানিয়েছে আবহাওয়া অফিস। তো রাজধানীর শাহবাগ এলাকা থেকে শীত নিয়ে শীতার্ত মানুষের এই ছিল আমার কাছে সবশেষ। তরিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর জীবনচিত্র দেখছিলাম প্রচন্ড শীতে সহকর্মী তরিক ইসলামের কাছে। একাদশ জাতীয় সংসদের 21তম অধিবেশন শুরু হচ্ছে আজ। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল 4টায় অধিবেশন শুরুর কথা রয়েছে। এর আগে স্পিকারের সভাপতিত্বে বিকেল 3টায় কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা সহ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। এই সভায় অধিবেশনের কার্যদিবস এবং সভাপতি মণ্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া হবে। এছাড়াও এবারের সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সংসদ উপনেতা মনোনয়ন দেওয়া হবে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে এই পদটি শূন্য হয়। এদিকে বছরের প্রথম অধিবেশন হওয়ায় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ অধিবেশনের প্রথম দিন ভাষণ দেবেন। পরে তার এই ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। সবশেষে জাতীয় সংসদ কর্তৃক ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হবে। 21তম এই অধিবেশনে মোট 17টি বিল উত্থাপিত হতে পারে। এই বিলগুলোর মধ্যে অন্তত 7 থেকে 8টি বিল পাশ হতে পারে। আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হয়ে প্রথমবারের মতো 2 দিনের সফরে আগামীকাল গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সমাধিসৌধ কমপ্লেক্সে শেষ হয়েছে উন্নয়নমূলক কর্মকাণ্ড। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর আগমনে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে। সলিল বিশ্বাস মিঠুর পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। দুদিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দিন শুক্রবার বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। এ সময় তার সাথে ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের সদস্যদের থাকার কথা রয়েছে। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন কমিটির সদস্যদের নিয়ে বর্ধিত সভায় যোগ দিবেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার আগমনে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। আধুনিক টুঙ্গিপাড়ার রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 10বার সভাপতি নির্বাচিত হয়। আমরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সফরের দ্বিতীয় দিন শনিবার সকালে দলের সভাপতি হিসেবে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। এরপর ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় 28 উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর 2 দিনের সফর ঘিরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে শোভাবর্ধন ও উন্নয়নমূলক কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন পৌর মেয়র। উনি যাতে আসে নির্বিঘ্নে যে কোনো জায়গায় পদচারণা করতে পারেন তার মাতৃভূমিতে, সেজন্য আমরা সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতা কমপ্লিট করছি। প্রধানমন্ত্রী ও নতুন কমিটির কর্মসূচি সফলভাবে শেষ করতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতি। আমাদের যাবতীয় যে প্রস্তুতি সেটা সম্পন্ন। গোপালগঞ্জে এখন একটা উৎসব মুখর পরিবেশ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফর ঘিরে পুরো জেলায় বইছে আনন্দের বন্যা। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বেশ জোরে সোরে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি। এবারও 6 দিনে 2 পর্বে অনুষ্ঠিত হবে ইজতেমা। দ্বিধা বিভক্ত হয়ে পড়া তাবলিগের এক গ্রুপের 3 দিনের ইজতেমা শুরু হবে 13 জানুয়ারি, অপর গ্রুপের ইজতেমা শুরু হবে 20 জানুয়ারি। এরই মধ্যে বিশ্ব ইজতেমার প্রস্তুতির কাজ চলমান রয়েছে। ইজতেমা ময়দানে নিচু জমি ভরাট, সামিয়ানা টাঙানো, রাস্তা মেরামত ও পয়ঃনিষ্কাশনের কাজ চলছে দ্রুতগতিতে।
2021 এবং 22-এ আসলে করোনাজনিত কারণে এটা হতে পারেনি। তো ওই মিটিংয়ের পরে আমরা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি। ইজতেমা মাঠের ব্যাপক একটি প্রস্তুতি প্রয়োজন হয়। সেই লক্ষ্যে ইজতেমা যারা আয়োজন করে, আয়োজনকারীগণ অর্থাৎ তাবলিগ জামাতের মুরব্বীরা সহ বিভিন্ন সরকারি যে ইউটিলিটি ডিপার্টমেন্ট আছে তারা সকলেই মাঠে কাজ করতেছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে এবারে ইজতেমা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন গাজীপুরের সহকর্মী নজরুল ইসলাম। আমরা জানবো সর্বশেষ পরিস্থিতি। নজরুল, ইজতেমার প্রস্তুতি নিয়ে সর্বশেষ খবর আপনি আমাদের জানান। আপনি যেমনটা বলছিলেন, গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা এবার 6 দিনে 2 পর্বে অনুষ্ঠিত হবে। দ্বিধা বিভক্তি হয়ে পড়া ইজতেমার এক পর্বের ইজতেমা আগামী 13ই জানুয়ারি শুরু হবে, আর দ্বিতীয় অর্থাৎ দিল্লির মাওলানা সাদের যে অনুসারী তাদের ইজতেমা শুরু হবে 20 জানুয়ারি। তো এখন কিন্তু আমি ইজতেমার ঠিক ইজতেমার মাঝখানে আছি। এখানটায় কিন্তু আপনাকে আমি একটু দেখাতে চাচ্ছি যে এখানে কিন্তু আপনার স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অর্থাৎ বিভিন্ন যারা তবলিগ জামাতের ভক্তবৃন্দ তারা কিন্তু সকাল থেকে সেই ভোর থেকেই কিন্তু তারা এখানে মাঠে এসে তারা মানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করছেন। এবং আপনারা দেখতেছেন যে এখানে মাটি রাস্তা করা থেকে শুরু করে এরা কিন্তু আপনার চট বা অর্থাৎ সামিয়ানা টানানো, সামিয়ানা থেকে শুরু করে আপনার এই খুঁটি পোতা থেকে রাস্তাঘাট করা, পয় নিষ্কাশনের ব্যবস্থা এবং যা কিছু আছে অর্থাৎ বিল্ডিং এর যে উপরের টিনগুলো পর্যন্ত কিন্তু তারা নিজ হাতে লাগাচ্ছেন। এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের আমরা দেখেছি যে বিপুল একটা উৎসাহের মধ্যে দিয়ে কিন্তু তারা কাজ করতেছেন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। এবং আমরা যদি দেখাতে চাই যে এই জায়গাটার মধ্যে কিন্তু এখানে কিন্তু আমরা ভোর থেকেই দেখছি যে তারা আপনার বাসের মধ্যে আপনার এই দড়ি ঈদ বাঁধতেছেন এবং চট টানাচ্ছেন। এবং আমরা এই ব্যাপারে কথা বলেছিলাম গাজীপুর জেলা প্রশাসকের সাথে। উনি যেটা আমাদের জানিয়েছেন যে সব কাজ প্রায় সম্পূর্ণ। এখন আপনার এই কালকে অর্থাৎ আগামীকাল 6ই জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীকে সকল কাজের অগ্রগতি কি পর্যায়ে আসছে এবং সেটা নিয়ে কিন্তু একটি ব্রিফিং আছে। তো সেই ব্রিফিংয়ে কিন্তু জেলা প্রশাসক মহোদয় তুলে ধরবেন ইজতেমার সকল কিছু। আপনারা জানেন যে তুরাগ তীরে অবস্থিত এই বিশ্ব ইজতেমা করোনার কারণে 2 বছর বন্ধ থাকায় কিন্তু আপনার করোনার থাকলে বন্ধ ছিল। এবার কিন্তু এই করোনার প্রাদুর্ভাব কিছুটা কম থাকায় ইজতেমা ময়দানে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষার্থী এবং বিপুল একটা মানে তাদের মধ্যে একটা উৎসবের মতন যেখানে কাজ করতেছেন তারা। এবং সবাই কিন্তু মনোযোগ দিয়ে আমরা দেখেছি বিদ্যুতের ইলেকট্রিক কাজ থেকে শুরু করে যারা দলে দলে আসছেন লোকজন এবং তারা কিন্তু রাস্তা থেকে শুরু করে যা কিছু করতেছেন সব নিজেরাই করতেছেন এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কিন্তু আমরা দেখেছি তাদেরকে মানে কাজ করতেছেন। আমরা এখন আমি যেখানে আছি সেখানটায় কিন্তু সকাল থেকে আমরা দেখেছি ভোরের মধ্যে যে এখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মানে তবলিগ জামাতে আগত সকল লোকগুলো তারা কিন্তু সব কাজগুলো নিজ হাতে করে দিচ্ছেন এবং মানুষের যাতায়াতের জন্য যে রাস্তাঘাট আছে সবগুলো কিন্তু তারা মেরামত করছেন। এই ছিল আমার কাছে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান থেকে। নজরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইজতেমার প্রস্তুতি নিয়ে সবশেষ খবর জানছিলাম সহকর্মী নজরুল ইসলামের কাছে।